প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিশ্বব্যাপী কোভিড-19 ভাইরাসের যে দুর্যোগ, এই দুর্যোগে তোমরা অবশ্যই ঘরে থাকবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সময়ে প্রচারিত স্বাস্থ্য বিধিসমূহ অবশ্যই অনুসরণ করবে। তো তোমরা অনেকদিন থেকে ক্লাস থেকে বিচ্ছিন্ন আছো। তো তোমাদের পড়াশোনার এই ক্ষয়ক্ষতি পোষানোর জন্য চৌমুহনী সরকারি কলেজ অনলাইন পাঠের যে উদ্যোগ নিয়েছে, এই জন্যই আমার ইতিহাসের ক্ষুদ্র প্রয়াস। তো আজকে আমরা তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের বৃত্তের অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। বৃত্তের মৌলিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি বৃত্ত সম্পর্কে জানতে চাই, আমাদেরকে প্রথমেই জানতে হবে বৃত্ত কি, এবং বৃত্তের সমস্যাসমূহ সমাধান করতে গিয়ে আমাদের কি সমীকরণগুলি প্রয়োজন হয়, এগুলো আমাদেরকে জানতে হবে। তো বৃত্ত কি? দেখো, সমতলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুসমূহের সেট যে সঞ্চারপথ গঠন করে তাকে বৃত্ত বলা হয়। এক্ষেত্রে নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র এবং কেন্দ্র থেকে সঞ্চারপথের দূরত্বকে বৃত্তটির ব্যাসার্ধ বলা হয়। এই যে দেখো বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র আর এটা হলো ব্যাসার্ধ, আর এই যে সঞ্চারপথটা, এটাকে বৃত্ত বলা হয়। অনেক ছাত্রছাত্রী ভুল করে, এই যে অনেকে ভাবে যে এটা বৃত্ত, আসলে এটা বৃত্ত না, এটা হলো বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র। আমরা কেবল এই সঞ্চারপথটিকে কি বলবো? বৃত্ত। বৃত্তের সংজ্ঞায় এই সমতল শব্দটা খুবই ইম্পর্টেন্ট। কেবল সমতলে নির্দিষ্ট বিন্দু হলে তখন তাকে বৃত্ত বলা হয়। যদি সমতল না হয়ে শূন্য হতো, এই শূন্য হতো, তখন শূন্য হলে এই শূন্য একটা বিন্দু, শূন্য একটা বিন্দু, তাহলে এখান থেকে সমদূরবর্তী বিন্দু তো শুধু এদিকে না, চারিদিকে হতে পারে, তখন বৃত্ত না হয়ে এই গোলক সৃষ্টি হয়। যদি আমরা শূন্য বলি, শূন্য একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেট হলে কি? গোলক। তাহলে আমাদের বৃত্তের সংজ্ঞায় সমতল কথাটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যদি বৃত্ত সম্পর্কে জানতে চাই, বৃত্তের আমরা সমস্যাগুলি সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে এই বৃত্তের সমীকরণগুলি আমাদের জানতে হবে। তো যদি কোনো বৃত্তের কেন্দ্র জানা থাকে এবং ব্যাসার্ধ জানা থাকে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করে সমস্যাগুলি সমাধান করি। যেমন আমাদের h, k বিন্দুতে কেন্দ্র এবং আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হলো x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার। আর যদি কেন্দ্র h বিন্দুতে না হয়ে মূল বিন্দুতে হয় আর ব্যাসার্ধ আর একক হয়, তখন সমীকরণ হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল r স্কয়ার। এখন কথা হলো, আমরা এই সমীকরণটা কিভাবে পেলাম? দেখো, তো আমরা যদি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, আমরা তো এই সঞ্চারপথটাকে বৃত্ত বলেছি, তাহলে অবশ্যই সঞ্চারপথের উপরস্থ একটি বিন্দু কনসিডার করতে হবে। তোমরা জ্যামিতি অধ্যায় 3D-তে তোমরা পড়েছো যে সঞ্চারপথের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়। তো দেখো, আমরা ধরি এই যে আমাদের বৃত্তের সঞ্চারপথ, আমরা ধরি এই বৃত্তের কেন্দ্র হলো HK আর ব্যাসার্ধ কি আমাদের r। তো আমরা এই সঞ্চারপথের সমীকরণ নির্ণয়ের জন্য সঞ্চারপথের উপরস্থ একটি বিন্দু P কনসিডার করলাম। তোমরা জানো যে আমাদের সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে গেলেই তার উপরস্থ একটা বিন্দু কনসিডার করতে হবে। তো আমরা ধরি এই সঞ্চারপথের উপরস্থ যে কোনো বিন্দু Px। তাহলে এখন আমাদের বৃত্তের সংজ্ঞানুসারে আমরা কি পাই? কেন্দ্র থেকে সঞ্চারপথের যে দূরত্ব, তাকে তো ব্যাসার্ধ বলা হয়। তাহলে এখানে CP ইকুয়াল কত আমাদের? r। তাহলে CP মানে C থেকে P এর দূরত্ব, আর দূরত্ব নির্ণয়ের সূত্র হলো √r ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার ইকুয়াল কত? বর্গ করলে আমরা এই সমীকরণটা পাচ্ছি। তাহলে আমাদের যদি কেন্দ্র জানা থাকে এবং ব্যাসার্ধ জানা থাকে কোনো বৃত্তে, তাহলে এই সূত্রগুলি ব্যবহার করে আমাকে সমস্যাটা সমাধান করতে হবে। যদি আমাদের কেন্দ্র এর বাইরে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ,
2 নম্বর সূত্র, বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ কি? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল, এই সমীকরণটিকে বৃত্তের সাধারণ সমীকরণ বলা হয়। আমরা রেফারেন্স নেওয়ার সুবিধার্থে এটা নাম্বারিং করলাম। ইহার কেন্দ্র কি? ইহার কেন্দ্রের স্থানাঙ্ক -g - f এবং ব্যাসার্ধ √g² প্লাস f² মাইনাস। এখন কথা হলো যে আমরা এই যে বৃত্তের সমীকরণটি, এই সমীকরণটি পেলাম কিভাবে? এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এই সমীকরণ আমরা কোথা থেকে পেয়েছি? আবার এটার কেন্দ্র কেন -g - f হলো? এটার ব্যাসার্ধ কেন এটা হলো? এটা কিভাবে পেলাম? তো মূলত এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এই সমীকরণটা পেয়েছি আমরা এই সমীকরণ থেকে, এই আমাদের 1 নম্বর থেকে। কিভাবে? দেখো, এই যে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার, এটার কেন্দ্র হলো x কে ব্যাসার্ধ কত? মূলত এই সূত্রটিকে প্রসেস করলে আমরা এই বৃত্তের সাধারণ সমীকরণটা পাবো। কিভাবে? দেখো, x² - 2hx প্লাস h² y² - 2ky প্লাস k² ইকুয়াল r স্কয়ার। দেখো, x² প্লাস y² minus 2hx minus 2ky plus h square plus k square r square। এখন দেখো, এই সমীকরণটিকে আমাদের সহজ আকারে প্রকাশের সুবিধার্থে, আরো সরল করার সুবিধার্থে আমরা করি কি 2 into minus h into x, 2 into minus k into y plus h square plus k square minus r square equal, এটা মনে করো আমাদের দিল। আমরা ধরি মাইনাস h ইকুয়াল কত? g মাইনাস k ইকুয়াল কত আমাদের? f এবং h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়ালস। দেখো, h k r এটা ধ্রুব রাশি, তাহলে এদের সমষ্টি ধ্রুব রাশি। তো আমরা ধরে নিলাম এই আমাদের এটার মান কার সমান? c এর সমান। সুতরাং আমরা 2 নং থেকে কি পাই? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। তাহলে দেখো, মানে আমরা এভাবে এই সমীকরণটা থেকে আমরা এই বৃত্তের সাধারণ সমীকরণটা পাচ্ছি। তাহলে কেন্দ্র -g - f কিভাবে হলো? তো মূলত আমাদের এটার কেন্দ্র কি ছিল? hk। তাহলে স্বাভাবিকভাবে এটার কেন্দ্র কি হবে? আমাদের যেহেতু এটার কেন্দ্র hk, তাহলে এখানে hk ইকুয়াল কি হচ্ছে? -g, h এর মান হলো -h ইকুয়াল g, তাহলে h ইকুয়াল -g
মাইনাস কে ইকুয়াল এফ, তাহলে কে ইকুয়াল কত আমাদের মাইনাস। এই কারণে এর বৃত্তের কেন্দ্র হলো মাইনাস জি, কত আমাদের মাইনাস। আবার এই বৃত্তের ব্যাসার্ধ ছিল কত আমাদের আর। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো এই যে যেহেতু এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার ইকুয়াল মাইনাস কত মাইনাস আর স্কয়ার ইকুয়াল কত সি, আমরা এখান থেকে পাচ্ছি আর স্কয়ার ইকুয়াল এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস সি। তাহলে দ্যাট ইমপ্লাইজ আর ইকুয়াল রুট ওভার এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস। এখন এখানে এইচ এর মান কত মাইনাস জি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস। তাহলে এভাবে এই সমীকরণ থেকে এই সমীকরণটা পাওয়া যাচ্ছে। আর এটার উপর ভিত্তি করে এটার কেন্দ্র এক্স কে, তাহলে এটার কেন্দ্র হবে কি মাইনাস জি মাইনাস এফ, এটার কেন্দ্র আর, তাহলে আর ইকুয়াল কি পাচ্ছি রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার ইকুয়াল মাইনাস। তাহলে এখন দেখো আমরা যদি কি পাই, আমরা যদি কোন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে এখন এই যে বৃত্তের, দেখো বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য কি, এই যে বৃত্তের, তোমরা বিশেষ দ্রষ্টব্য, এটা কিসের জন্য, এটা 2 নম্বরের জন্য। বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য, সাধারণ সমীকরণের বৈশিষ্ট্যগুলো কি কি? বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য, এক নম্বর, ইহা এক্স ও ওয়াই এর একটি দ্বিঘাত সমীকরণ। এটা এক্স ও ওয়াই এর একটি দ্বিঘাত সমীকরণ। 2, আমাদের ইহাতে এক্স স্কয়ার ও ওয়াই স্কয়ারের সহগ সর্বদা সমান। এক্স স্কয়ার ও ওয়াই স্কয়ারের সহগ সর্বদা কি আমাদের সমান। আর ইহাতে এক্স ওয়াই যুক্ত পদ অনুপস্থিত থাকে, অনুপস্থিত থাকে। তাহলে আমরা কি পেলাম, আমরা কোন একটা সমীকরণ দেখলে বুঝবো কিভাবে এটা যে বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণের 3টি বৈশিষ্ট্য। এক, এটা এক্স ও ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ। এখানে এক্স স্কয়ার ও ওয়াই স্কয়ারের সহগ সর্বদা কি থাকবে, সমান হবে, যাই হোক সমান হবে। ইহাতে এক্স ওয়াই যুক্ত কোনো পদ নেই। এক্স ধারী পদ আছে, ওয়াই ধারী পদ আছে, কিন্তু এক্স ওয়াই ধারী কি আছে, কোনো পদ নেই। যেমন দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস কত 2xy প্লাস কত 6x প্লাস 7y প্লাস 7, এটা বৃত্ত নয়। এটা কি নয়, এটা বৃত্ত নয়, এটা বৃত্ত হবে না, বৃত্ত নয়। কেন, এই যে এক্স ওয়াই ধারী পদ আছে, তাহলে বৃত্তের সমীকরণে কখনো এক্স ওয়াই ধারী পদ থাকবে না। এই যে এটা বৃত্তের সমীকরণ, দেখো 2x স্কয়ার 2y স্কয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 7, এটা বৃত্তের সমীকরণ। কেন, এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের সহগ সমান, এখানে এক্স ওয়াই ধারী কোনো কি নেই, পদ নেই। এখন দেখো আমরা যদি বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই, বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই, এই যে বৃত্তের সমীকরণ কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ, তাহলে আমাদেরকে একটা বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে যদি বলা হয় এটার কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব। তো দেখো এখানে জিটা কি, জিটা হলো আমাদেরকে 2x এর সহগ, এফটা কি 2y এর সহগ। তাহলে আমরা যে বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই,
যেমন দেখো এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 4 ইকুয়াল, এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করবো কিভাবে? এটাকে এটার সাথে তুলনা করতে হবে। আমাদের এই যে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 2 ইন্টু 3 ইন্টু এক্স 2 ইন্টু 4 ইন্টু ওয়াই প্লাস 4 ইকুয়াল, তাহলে এখানে g এর মান কত 3, f এর মান কত 4। তাহলে সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক কত আমাদের -3 -4। তাহলে মনোযোগ দাও, তাহলে আমরা যদি কোন সাধারণ সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই তাহলে আমাদের মূলত কি কাজ করতে হবে? আমাদেরকে সমীকরণটিকে সাধারণ সমীকরণের সাথে তুলনা করে g এবং f এর মান বের করা লাগবে। তারপর আমাদের কি আছে, g এবং f এর মানকে মাইনাস দ্বারা গুণ করলে আমরা কি পাবো? কেন্দ্রের স্থানাঙ্ক পাবো। তো সহজ সিস্টেম হলো, তোমরা যদি g এবং f এর মান বের করতে চাও তাহলে সাধারণ সমীকরণের x এর সহগকে তোমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। যেমন x এর সহগ 6, 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাই? 3 পাচ্ছি। y এর সহগে 2 দ্বারা ভাগ করলে কি পাচ্ছি? 4 পাচ্ছি। তাহলে আমাদের g এবং f এর মান নির্ণয়ের জন্য আমাদের x ও y সহগকে 2 দ্বারা ভাগ করতে হবে। আর যদি কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই তাহলে x ও y সহগকে -2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। যেমন 6x, এখানে আমরা যদি x এর সহগ 6 কে -2 দ্বারা ভাগ করি তাহলে কি পাই? -3 পাই। y সহগকে -2 দ্বারা ভাগ করি কি পাই? -4 পাই। তাহলে তোমরা এই জিনিসটা মনে রাখবা যে বৃত্তের সাধারণ সমীকরণ থেকে g এবং f এর মান নির্ণয়ের জন্য x ও y এর সহগকে 2 দ্বারা ভাগ করতে হবে। আবার কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের জন্য x ও y এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হবে। তবে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যদি এই কাজগুলি করতে চাই তখন x স্কয়ার আর y স্কয়ার সহগ সর্বদা কি রাখতে হবে? +1 রাখতে হবে। তবে আমাদের কি আছে, তবে এই কাজগুলি করার পূর্বে x স্কয়ার ও y স্কয়ারের সহগ +1 কিনা এটা নিশ্চিত করতে হবে। যদি আমরা এই কাজগুলি করতে চাই x স্কয়ার ও y স্কয়ারের সহগ কি করতে হবে? আমাদের +1 কিনা নিশ্চিত হতে হবে। যেমন দেখো আমাদের এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কত আমাদের 4x প্লাস 8y প্লাস কত আমাদের 4 ইকুয়াল। এখন এর সমীকরণে x স্কয়ার y স্কয়ার সহগ কত? +1। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা x এর সহগ y সহগকে -2 দ্বারা ভাগ করলে কি পাই? কেন্দ্র পাই। এটার কেন্দ্র হলো আমাদের -2 -4। আমরা কি দ্বারা ভাগ করেছি? x এর সহগকে -2 দ্বারা, y এর সহগকে -2 দ্বারা। কিন্তু যদি সমীকরণটা এমন হয়
2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস আমাদের কি আছে 4x প্লাস 8y প্লাস 4 তখন আমরা যদি এই সমীকরণ থেকে, এটা বৃত্তের সমীকরণ, কিন্তু এই সমীকরণ থেকে যদি আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই, এই সমীকরণ থেকে যদি আমরা এই ব্যাসার্ধ বের করতে চাই, তখন কি কাজ করতে হবে? এখানে x স্কয়ার y স্কয়ার সমান কত 2, আগে আমাদেরকে এটাকে 2 দ্বারা ভাগ করে আমাদের x স্কয়ার y স্কয়ার সমান প্লাস 1 আনতে হবে। এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 2 ইকুয়াল 0। এরপর আমরা এখান থেকে পাই, সুতরাং কেন্দ্র কত আমাদের? এটাকে -2 দ্বারা ভাগ করলে -1 আর y সবকে -2 দ্বারা ভাগ করলে -2। এই তাহলে আশা করি তোমরা যে কোনো বৃত্তের সাধারণ সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে। এখন আমাদের এই যে বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণ থেকে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে। নোট 2, এখন এই যে বৃত্তটি, এই বৃত্তটি যদি আমাদের কি আছে, বৃত্তের কর্তৃক x অক্ষের ছেদাংশ কি হবে, y অক্ষের ছেদাংশ কি হবে? এক নম্বর দেখো, এই 1 নং বৃত্ত, 1 নং বলতে আমি এই বৃত্তটাকে বোঝাচ্ছি। 1 নং বৃত্ত কর্তৃক x অক্ষের ছেদাংশ, x অক্ষের ছেদাংশ বা খণ্ডিতাংশ কি হবে? খণ্ডিতাংশের দৈর্ঘ্য কি হবে? 2 into root over g square minus c। 1 নং বৃত্ত কর্তৃক x অক্ষের ছেদাংশ বা খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2 root over g square minus c। আমরা এটা কিভাবে পেলাম? এই যে 1 নং বৃত্ত কর্তৃক x অক্ষের ছেদাংশ বা খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2 root over g square minus c কিভাবে পেলাম? দেখো, মনে করো আমাদের এটা 1 নং বৃত্ত, আমরা এখানে দেখো এটা 1 নং বৃত্ত, x এটা কেন, এটা 1 নং বৃত্ত। দেখো তাহলে এই 1 নং বৃত্ত কর্তৃক x অক্ষের ছেদাংশ মানে কি? এতটুকু। এই মনে করো 1 নং বৃত্তটা x অক্ষকে a বিন্দুতে আর এখানে b বিন্দুতে, তো ab এর যে দৈর্ঘ্য এটাই মূলত 1 নং বৃত্ত কর্তৃক x অক্ষের ছেদাংশ। এখন আমাদের যদি যে কোনো ভাবে হোক আমরা a আর b এর স্থানাঙ্ক বের করতে পারি, তাহলে এই দুটো বিন্দুর মধ্যকার যে দূরত্ব সেটাই মূলত 1 নং বৃত্ত কর্তৃক x অক্ষের ছেদাংশ। এখন এই দুটো বিন্দুর স্থানাঙ্কের কোটি কত আমরা জানি। যেমন এই বিন্দুর কোটি কত, এই বিন্দুর কোটি 0, এই বিন্দুর কোটি কত আমাদের 0, কারণ আমরা জানি x অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটি কি, y মান 0। তাহলে এখন a আর b বিন্দুর ভুজমুখ বের করতে হবে। তো আমাদের দেখো এই যে 1 নং বৃত্ত, 1 নং বৃত্ত যদি x অক্ষকে ছেদ করে y এর মান কি হয়, 0 হয়। দেখো আমরা এটা কিভাবে পেলাম এটা আমরা দেখাচ্ছি। এই যে 1 নং বৃত্ত কর্তৃক x অক্ষের ছেদবিন্দুতে y ইকুয়াল কত, 0। তাহলে এই ক্ষেত্রে আমরা 1 নং থেকে কি পাই, x স্কয়ার প্লাস কত 2gx প্লাস c ইকুয়াল 0। ওই যে y এর মান 0, y এর মান 0। আর এটাকে যদি আমরা সমাধান করি -2g প্লাস মাইনাস root over 4g স্কয়ার minus 4c
ডিভাইড বাই কত 2 ইন্টু, তাহলে মাইনাস 2g প্লাস মাইনাস 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি ডিভাইড বাই 2 দ্বারা গুণ করলে মাইনাস জি প্লাস মাইনাস রুট ওভার জি স্কয়ার। তাহলে আমরা এখানে দুটি মান পাচ্ছি, মাইনাস জি প্লাস রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, মাইনাস জি রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। দেখো তাহলে এখানে x এর যে দুটি মান পেলাম, এই দুটি মানে একটা হলো a বিন্দুর ভুজ আর একটা হলো b বিন্দুর ভুজ। a বিন্দুর ভুজ মানে কি? a বিন্দুর ভুজ মানে y অক্ষ থেকে a বিন্দুর দূরত্ব। b বিন্দুর ভুজ মানে কি? y অক্ষ থেকে b বিন্দুর দূরত্ব। তো x এর যে মানটা ছোট সেটা a বিন্দুর ভুজ, যে মানটা বড় সেটা b বিন্দুর ভুজ। আমরা ধরে নিলাম a বিন্দুর ভুজ হলো কত আমাদের মাইনাস জি মাইনাস রুট ওভার জি স্কয়ার মাইনাস b বিন্দুর ভুজ আমরা ধরে নিলাম মাইনাস জি প্লাস রুট ওভার জি স্কয়ার মাইনাস। তাহলে আমাদের সুতরাং এ বি কত? সুতরাং এ বি কত হবে আমাদের? তো মূলত এই যে এ বি মানে ও বি মাইনাস কত? ও বি মাইনাস ওই, তাহলে এখানে ও বি কত? মাইনাস জি প্লাস রুট ওভার জি স্কয়ার মাইনাস সি মাইনাস জি রুট ওভার জি স্কয়ার মাইনাস। তাহলে এখানে কি আছে আমাদের মাইনাস জি প্লাস রুট ওভার জি স্কয়ার মাইনাস সি প্লাস জি প্লাস রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। জি যে কাটা যাচ্ছে তাহলে 2 রুট ওভার জি স্কয়ার। তাই দেখো তাহলে এই যে এবিটা হলো x অক্ষের ছাদাংশ বা খণ্ডিতাংশ 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস। একইভাবে যদি আমরা y অক্ষের ছাদাংশ বের করতে চাই, একইভাবে যদি আমরা y অক্ষের ছাদাংশ বের করতে চাই, 2 নম্বর এই যে 1 নং বৃত্ত কর্তৃক y অক্ষের ছেদাংশ বা খণ্ডিতাংশের দৈর্ঘ্য কি হবে? y অক্ষের ছেদাংশ বের করতে গেলে y অক্ষের উপরে x এর মান 0, তখন x এর মান 0 থেকে y এর মান বের করতে, ঠিক এই প্রক্রিয়া আমরা কি পাই 2 রুট ওভার f স্কয়ার মাইনাস 2 রুট ওভার f স্কয়ার মাইনাস। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এই পর্যন্ত আমি যা বুঝিয়েছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা আজকে তোমাদের প্রথম ক্লাস আমরা এতটুকু আলোচনা করলাম। এই সূত্রের আলোচনা শেষ হয়নি, আমরা এটার ধারাবাহিকতা আগামী ক্লাসে আমরা এর পরবর্তী আলোচনা করব। কারণ এই সূত্র আলোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা খুব ক্লাস লেংথি হয়ে যাচ্ছে, পরে তোমাদের এটা আপলোড করে দেখতে গিয়ে তোমাদের সময় নষ্ট হবে বেশি। তো আমরা পরবর্তী লেকচারে আমাদেরকে এর পরবর্তী বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আজকে এতটুকু। তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টস করলে আমি আগামী ক্লাসে এই সমস্যাগুলো সমাধান করে দেব। আল্লাহ।